ইচ্ছে না করলেও খাবে, খেয়ে একটা ঘুম দিবে। চলো। ঘুমও আসবে না রে। সারা রাত হসপিটালে বসেছিলে, কিছু খাওয়াও নাই, ঘুমাও নাই। এখন কিছু খেয়ে ফ্রেশ হলে দেখবা শরীর ছেড়ে দিছে আর ঘুম চলে আসছে। চলো ভাইয়া। আমি এখন রান্নাঘরে যাই, না হলে দুপুরের খাওয়া বন্ধ হয়ে যাবে। এই কবির, তুই একটু কষ্ট করে রান্নাঘর থেকে খাবারটা নিয়ে নিস। চা রেডি আছে, গরম করে নিস। আর শোন, যাওয়ার আগে কিন্তু অবশ্যই ভাইজানকে ওষুধ খাওয়া যাবে। আমি তো কবিরের সামনেই বলছি যে আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না, বলছি না? না, আমি তো চলেই যাইতাম, থাকতাম না এখানে। ভাইজান হঠাৎ করে অসুস্থ হইলো বলে থেকে গেলাম। বিয়ের পর থেকে এই বাড়িতে খালি অপমান আর অপমান পাইছি আমি। বাড়িতে অসুস্থ মানুষ, কান্না, অভিযোগ, একটা দিনও মনে হয় না যে আমি এখানকার নতুন বউ। তরু, ঘুমাচ্ছিস ভাই? না বা, আমাকে সারাটা রাত একটাও ঘুম হয় নাই। কবিরটা কোথায় গেল জানিস? বাইরে বেরোলো তো আপা, কিন্তু কিছু বলে যায় নাই। আর আপা কবিরের দিকে তাকানো যায় না, মুখটা কেমন জানি খুব অচেনা লাগে। সারাটা রাত বসেছিলাম আমি, বুকের ভিতর কি যে একটা চাপ। ভাইজানের মুখটা না খালি মনে পড়ে। ক্যান্সার জিনিসটা এমনই আপা, শুধু রোগী না, পুরো পরিবারটাকে অসুস্থ করে দেয়। কোভিড তো একেবারেই শেষ হয়ে যাচ্ছে। ভাইজানের অসুখের টাকা জোগাড় করতে করতে নিজেই তো অসুস্থ হয়ে যাচ্ছে। ওর তো নিজেরই কোনো ইনকাম নাই আপা, এখনো ঠিক মতো দাঁড়াতেই পারে নাই। জাফর যদি কোনো হেল্প করতে পারত তাহলে এই মুহূর্তে না খুব উপকার হতো। জেরিনের বাবা তো বলেই দিয়েছে, উনি শুধু ভাইজানকে দেখতে আসছে, টাকা দিয়ে হেল্প করার মতো সামর্থ্য ওনার নাই। হ্যাঁ, তাই তো বলল, নিজের সংসারটাই নাকি ঠিক মতো চলে না। বড় ভাইজানের চিকিৎসার বিষয়ে কোনো প্রকার হেল্প সে করতে পারবে না। আসলে সত্যি কি আপা জানো, গ্রামে বসে থাকা মানুষের কাছে ঢাকা শহরের হসপিটালের খরচের কথা কল্পনাই করা যায় না। কিন্তু তবুও তো আশা করি মানুষ নিজের রক্তের সম্পর্কের মানুষের জন্য কিছু করবে। এই আশা করাটাই তো মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় আপা। তোর দুলা ভাইয়েরও তো কিছু করার নাই রে তরু। বেতন যা পায় এই সংসার চালাতেই তো সব শেষ। আমি কাউকেই কিছুই বলতে পারি না রে। সবার পিঠ যেন একসাথে দেওয়ালে ঠেকে গেছে আপা। কবিরটা একা একা সব জায়গায় দৌড়াচ্ছে, কোথায় যাবে, কার কাছে চাইবে, ছেলেটা একেবারে দিশেহারা হয়ে গেছে। কথাটা সত্যি আপা, কবিরের মুখের দিকে তাকালে আমার বুকটা ভার হয়ে আসে আপা। কিন্তু সত্যি বলতে কি আপা, আমি নিজেও কিছু ভাবতে পারছি না। কেন, তোর আবার কি হয়েছে? আমার ব্যবসার অবস্থাও খুব খারাপ আপা। এই রিসেন্টলি যে রিয়েল এস্টেটের ব্যবসাটা করলাম ওটাতে একদম ধস নেমে গেছে আপা। মানে? দুই বন্ধুর সাথে ব্যবসায় নেমেছিলাম, এখন দুই বন্ধু টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন ক্লায়েন্টের সব টাকা দেওয়ার দায়িত্ব আমার উপর এসে পড়েছে। ও আল্লাহ, তুই তো নিজেই বিপদের মধ্যে পড়ে আছিস। সেটাই আপা, আমার ভাইজানের প্রতি না একটা সহানুভূতি আছে আপা,
কিন্তু কি করব, সারা দিন আমার মাথায় ঘুরে এই টাকা, পুলিশ, কেস, এই যন্ত্রণা থেকে বেরোতে পারছি না আপা। আর কয়দিন পরে তো পুলিশ এসে আমাকে ধরবে, কারণ এই সময়ের মধ্যে যদি আমি বিল্ডিংটা বানায় না দিতে পারি সবাই মামলা করে বসবে। তাহলে তো তুই কাউকে হেল্প করার মতো অবস্থাতেই নাই। সেটাই তো আমার সবচেয়ে বড় লজ্জা আপা। আমি তো ভেবেছিলাম তুই অন্তত একটা ভরসা দিতে পারবি। ভরসা দেওয়ার আগে নিজের পা শক্ত থাকতে হয়। হাহ, আমার তো পায়ের নিচের মাটিই নেই। তারপরেও দুলাভাইয়ের সাথে অফিসে গিয়ে এই বিষয়ে অনেক আলোচনা করেছিলাম, শেষ চেষ্টা হিসেবে ভেবেছিলাম কোনোভাবে যদি ব্যাংক লোন ম্যানেজ করা যায় আর কি। লোন মানেই তো আবার নতুন ফাঁদে পড়া। তা তো জানি আপা, কিন্তু আমি এমন একটা জায়গায় আটকে গিয়েছি, এখান থেকে পেছনে যাওয়ার উপায় নাই, সামনে যাওয়ারও কোনো উপায় নাই। এখন এই অবস্থায় কোভিডটাই কি করবে বল? কবির তো এখনো বিশ্বাস করে আপা কিছু একটা হবে, কিন্তু আমি ভয় পাচ্ছি অন্য জায়গায়। যদি কিছু না হয় আপা। ভাইজানের চেহারাটা সবসময় মনে পড়ে, যখন বলেছিল আমি যদি না থাকি আমার ছেলেটার কি হবে। আসলে জানিস, আমরা সবাই আলাদা আলাদা দুঃখ নিয়ে বসে আছি, কিন্তু সবার দুঃখগুলো না একই সুতায় বাঁধা। টাকা নামে সুতোয়। মানুষ মরার আগে না অসুখে না, হিসাবের চাপেই মরে যায়। আর আমরা শুধু হিসাব করি কার কাছে কতটা চাবো, কাকে কত অনুরোধ করব। তবুও তরু, হ্যাঁ, আমাদের চেষ্টা থামানো যাবে না। তা তো অবশ্যই আপা, চেষ্টা তো করেই যাব। কিন্তু আপা, আমার না ভয় হয়, এই চেষ্টার শেষটা না কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউই জানি না। তুমি সত্যি চলে যাবে জেরিন? আমি এই বাসায় আর থাকতে পারছি না ফিদা। এই বাসাটা আমার কাছে একেবারে হাসপাতালের মতো মনে হয়। বড় মামার জন্য? শুধু ওনার জন্য না, সবকিছু মিলিয়ে। জাবেদ চাচ্চু ক্যান্সারের শয্যাশায়ী, আর কবির ভাই সারাটাক্ষণ টাকার জন্য দৌড়াদৌড়ি করছে। আমার এই বাসায় ঢুকলে মনে হয় কি জানো ফিদা, আমি দম নিতে পারছি না। আমিও বুঝি, আমারও সেম ফিল হয়। কিন্তু তুমি তো চাইলেই চলে যেতে পারো, তোমার রুশো ভাই আছে। পারবো এই কথা বলো না। আমি তো বুঝতেই পারছি না আমি মামাদেরকে কিভাবে বলবো যে আমি এখানে থাকতে চাই না। কিন্তু ওনারা তো বুঝবে। বুঝবে হয়তো, কিন্তু আমার না নিজেকে খুব অপরাধী ফিল হচ্ছে। যখন কিনা বড় মামা অসুস্থ তখনই আমি ছেড়ে চলে যাওয়ার কথা বলছি। তুমি ছেড়ে চলে যাচ্ছ না ফিদা, তোমার তো নিজেরও একটা জীবন আছে। আমার জীবন আর কি, বাবা মা নেই, একমাত্র এটাই তো একটা ঠিকানা যেখানে আমি আমার নিজের বাড়ি বলতে পারি, নিজেকে ফ্রিদা বলতে পারি। আর রুশো ভাই? রুশো ভাইয়া, সে তো নিজেই আছে অনেক বড় ঝামেলায়। তার মা এখনো আমাকে মেনেই নেয়নি। কিন্তু আমি তো জানি আন্টি তোমাদের একসাথে থাকতে বলেছেন। থাকতে বলেছে, কিন্তু সেটা মেয়ে হিসাবে না, দয়া করে। দয়া আর গ্রহণ দুটো এক জিনিস না। তোমার কষ্টটা আমি বুঝি ফিদা, কিন্তু তোমার কাছে তাও তো অপশন আছে। তোমার সামনে নেই? আমার সামনে সেই কবে থেকে একটা মহিলা ম্যাচ খুঁজেই যাচ্ছি, ভালো কিচ্ছু পেলামই না। তুমি কিন্তু চাইলেই আমাদের সাথে থাকতে পারো। সেটা আমি জানি, কিন্তু আমার বাবা কোনো দিনও মানবে না, বলবে ছেলেদের সাথে একই বাসায়। রুশো কিন্তু আমার ভাই জেরিন। সেটা তুমি জানো, আমি জানি, কিন্তু আমার বাবা জানে না, আর জানলেও বিশ্বাস করবে না। কিন্তু জানো, আমি শুধু পড়াশোনাটুকুই শান্তিতে করতে চাই। আমিও চাই, কিন্তু আমি ভাবছি আমি যে চলে যাব এই কথা আমি বড় মামাকে কিভাবে বলবো। আর আমার মনে হয় না আমি এই কথা ওনাকে বলতেও পারবো কখনো। ফিদা, তুমি এখানে থেকেও বা কি করবে? কবির ভাইয়ের হাতে টাকা নেই, আর টাকা না থাকলে চিকিৎসাও বন্ধ হয়ে যাবে। তখন তোমার থাকা বা না থাকা দিয়ে
কিচ্ছু যায় আসে না। কথাটা না খুব নিষ্ঠুর, কিন্তু সত্যি। সত্যি বলেই বললাম, আমি নিজেও ভয় পাই যদি বড় চাচ্চির কিছু হয়ে যায়। জেরিন, প্লিজ এভাবে বলো না। আমি শুধু ভয় পাচ্ছি এই বাড়িটা ধীরে ধীরে কেমন অপেক্ষার ঘর হয়ে যাচ্ছে। কে আগে ভাঙবে, কে আগে হারবে। আর আমরা দুজন মাঝখানে দাঁড়িয়ে আছি। তাই তো আমি চাই এখান থেকে বের হতে, নতুন কোথাও যেতে, যেখানে সকালবেলা উঠলে আমি শুধু আমার পড়াশোনা নিয়ে ভাবতে পারবো। আর আমি রুশো ভাইয়ের দিকে তাকালেই মনে হয় আমি একটা বোঝা। তুমি বোঝা না ফিদা, রুশো ভাই তোমার ভাই হয়। তোমার বাবার কাছেও তো তুমি একটা বোঝা হয়েই আছো। আসলে না আমরা দুজনেই আটকে আছি। হ্যাঁ, তবে তোমার সামনে একটা দরজা আছে, তুমি দরজাটা খুলতে ভয় পাচ্ছ, আর আমার সামনে সেই দরজাটাই নেই। জানো জেরিন, মাঝে মাঝে মনে হয় বাবা মা মারা যাওয়ার পরে আমি কোনো অধিকার নিয়ে বাঁচছি না, শুধু অনুমতি নিয়ে বাঁচছি। আমিও তাই। আমরা দুজনে যেন অতিথি নিজের জীবনের। তাহলে কি করব আমরা? জানি না ফিদা, শুধু জানি এই বাড়িতে থাকলে ধীরে ধীরে আমরা দুইজনই চুপ হয়ে যাব। আর চলে গেলে সবাই ভাববে আমরা স্বার্থপর। স্বার্থপর না হলে বাঁচা যায় না ফিদা। শুধু পার্থক্য কে আগে সাহস করে সেটা স্বীকার করে নেয়। কবে আসার পর থেকে চুপ করেই আছো, কিছুই বলছো না। কি এত ভাবছো? ভাবছি, কিছুই ভাবছি না। বাবা আদাব চিকিৎসার কথাই শুধু মাথা মুন্ডু কাঁদিস। জানো অনেক, এই কয়দিনে আমি সবার কাছে গেছি। তোমার পরিচিত, আমার কাজের জায়গায় যারা যাওয়া পরিচিত আপনজ, সবার কাছে গেছি, কিন্তু একটাই কথা, দেখছি ভদ্র হওয়া ঠিক হয়ে যাবে, কিন্তু কেউ সাহায্য করবে না। আমি জানি, সেজন্য একটু বলছি আমরা অন্য কোনো ভাবেও তো ট্রাই করতে পারি, তাই না? আর আমরা তো সবাই জানি তুমি কতটা ক্রিয়েটিভ, তাই না? কিন্তু সেটা তো অন্য ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তুমি তো সবার মাঝখানে অনেক পপুলার, তাই না? মোটামুটি সবাই তোমাকে চেনে জানে। আর ব্যাপারটা যদি আমরা শেয়ার করি তাহলে হয়তো সবাই বা কেউ হেল্পও করতে চাইতে পারে নিজে থেকে। আমি জানি বানে, কিন্তু আমি কারো সাহায্য চাই, আমি কারো কাছে ছোট হতে চাই। তবে আমি জানি তুমি সবসময় নিজের শক্তি দিয়ে সবকিছু করতে চাও, কিন্তু প্রয়োজনে তো সাহায্য নিতেই পারো। কিন্তু বানি, আমি এভাবে সবাইকে জানাতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমার কারো থেকে সাহায্য নিতেও হবে না, কিন্তু জানো কবির, মাঝে মাঝে না ক্ষেত্র বিশেষ সাহায্য নিলে কে ছোট হয়ে যায় না, অপমানিত হয় না। আমি একটা ডিসিশন নিয়েছি, গ্রামের বাড়ি জমি বিক্রি করতে পারি, দেখি অন্য কোনো উপায় খুঁজ। তুমি ছোট হও সেটা আমি চাই না, তুমি শুধু মনে রেখো তোমার প্রয়োজনে আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি জাস্ট আমাকে একটু জানাবে। আচ্ছা ঠিক আছে, তো চেষ্টা কর। সবাইকে এখন জানাবো না, আগে নিজের মতো একটু চেষ্টা কর। তোমার ডিসিশন আমি রেসপেক্ট করি, তুমি যেভাবে করবে সেটা ঠিকভাবেই করবে। জাস্ট তুমি একটু মনে রেখো যে আম দেয়ার।
তুমি যখন যা করবে আমাকে জানালে, আই উইল হেল্প ইউ। ওকে ফাইন, শুধু তোমাকে জানো, আর কাউকে কিন্তু জানাবো না। ওকে ফাইন, কিন্তু মনে রাখো, কেউ যদি তোমাকে হেল্প করতে এগিয়ে আসে, সেটা তোমার যোগ্যতা বা কষ্টকে ছোট করে রাখে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি শুধু চাই বাবার জন্য নিজের মতো করে কিছু করতে। ওকে। কি ব্যাপার চাচ্ছু, তুমি ও। হাঁটাহাঁটি করছো? না, ওয়াশরুমে গিয়েছিলাম রে। চাচ্ছু, আহ, তোমার কি শরীরটা খারাপ লাগতেছে? আমার শরীরের ভেতরে একটা জেদি অতিথি এসেছে, তার নাম প্রোস্টেট ক্যান্সার। এই টেস্টের সময় দেখা গেল যে পিএসএ একটু বেশি। ডাক্তার বলেছে ভয়ের কিছু নেই, আপাতত হরমোন থেরাপি চলুক। তুমি কি ভয় পাচ্ছো চাচ্ছু? মরার ভয় না রে, মানুষ যখন বুঝতে পারে তার সময় শেষ, তখন তার মনে হয় তার অনেক কিছু বলার ছিল, সে বলতে পারেনি। অনেক কিছু করার ছিল, করতে পারেনি, কিন্তু তার সময় শেষ। চাচ্ছু, তোমার কিচ্ছু হবে না, আর ডাক্তার তো বলেছে এই রোগ কন্ট্রোল করা যায়, আর এখন এইসব রোগের অনেক আধুনিক চিকিৎসা আছে। হ্যাঁ, বলেছে। প্রতি 3 মাসে ইঞ্জেকশন, পিএসএ টেস্ট। পিএসএ কমে গেলে বুঝতে হবে আমি জিতেছি। তুই জানিস জেরিন, শরীরের ভেতরে শক্তি কমে যাবে, হরমোন কমে যাবে, আমি আর আগের মতো থাকবো না রে। চাচ্ছু, তুমি শুধু আগের মতো না, তুমি আবারও সুস্থ হয়ে যাবে। তুমি হাসবে, আমাকে গল্প শোনাবে, আর আমি কোনো ভুল করলে আমাকে বুঝিয়ে বলবে। তুই ছোটবেলায় পড়তে চাইতি না, আমি তোকে বলতাম ভয় পেলে চলবে না, বই খুলে বস। এখন আমার মনে হচ্ছে আমারই বই খুলে বসতে হবে এই রোগের বিরুদ্ধে। চাচ্ছু, আমরা একসাথে পড়ব। তোমার রিপোর্টগুলো আমি তোমাকে বুঝিয়ে দিব, আর তোমার ওষুধের সময় আমি তোমাকে ঠিক মনে করিয়ে দিব। আর তুমি যখন ইনজেকশন দিতে যাবে, আমিও তোমার সাথে যাব। তুমি একেবারেই একা না চাচ্ছু। আল্লাহ মানুষকে রোগ দেয়, কিন্তু মানুষও মানুষকে সাহস দেয়। তুমি লড়বে চাচ্ছু, শুধু তোমার নিজের জন্য না, আমাদের সবার জন্য। আমি এখনো তোমার থেকে অনেক গল্প শুনতে চাই। আর আমার বিয়েতে তুমি না থাকলে কে আমাকে নিয়ে খেপাবে, কে মজা করবে বলো? ভয় লাগে রে জেরিন, রাতে ঘুম ভাঙলে মনে হয় শরীরটা আমার কথা শুনছে না। চাচ্ছু, তোমার না হয় শরীর দুর্বল, কিন্তু মন তো না। আর তোমার এই বড় মনই তো আমাকে এত সাহস দিয়েছে। তোমার রোগটা তো একার, ওই রোগ তোমার কিচ্ছু করতে পারবে না। আমরা সবাই আছি তোমার সাথে।
কি রে রুশো, তোর দাদি আর ফিদা এ বাড়িতে উঠবে না নাকি? আমি কিছু বুঝতে পারছি না। বড় মামা অসুস্থ, তারা দুজনই দোটানায় আছে। ওদের সংসারের ঝামেলা আমাদের ঘাড়ে নিলে চলবে? আম্মু, ওরা তো আমাদেরই মানুষ। মানুষ মানেই দায়িত্ব। দায়িত্ব ছাড়া কি মানুষ হওয়া যায়? আমি এত কিছু জানি না। আমি জানি আমি এখানে কমফোর্টেবল না, কেন? কারণ আমি তোর দাদির সাথে মানিয়ে নিতে পারবো না। সারা জীবন অশান্তি, কষ্ট, এখন আর ওসব ভালো লাগে না। দাদি তো তোমারও মা। সব সম্পর্ক দূর থেকেই ভালো। আর কাছে গেলে কি সম্পর্ক সব শেষ হয়ে যায়? হ্যাঁ, সম্পর্ক ভেঙে যায়। আর হ্যাঁ, কাছে এলে সত্য সামনে চলে আসে, আর আমি সত্য মেনে নিতে পারি না। তুমি কি তাহলে চলে যাবে? হ্যাঁ, আমেরিকাতে আমার ঘর আছে, কাজ আছে, আর সব গুছানো আছে। এত সহজ? সহজ না, প্রয়োজন। ফ্রিদা আর দাদি? সবাই নিজের মতো বাঁচতে শেখে। তুমিও? হ্যাঁ, আমিও। কিন্তু আমি তো এটা একদম শিখিনি। আমি তো তাই বলছি, সবার দায়িত্ব কাঁধে নিলে তোর জীবন শুরু হবে কবে? আমার জীবন শুরু করার আগে যদি অন্য কারো জীবন শেষ হয়ে যায়? সবার জীবন বাঁচিয়ে রাখা কারো দ্বারা সম্ভব না। চেষ্টা করতে করতেই একদিন তোর জীবন শেষ হয়ে যাবে। এখনো সময় আছে রুশো। আমি যদি না যাই? আমি চলে যাব। আর যদি যাই? ফ্রিদা আর দাদি থেকে যাবে। মানে আমি যেদিকেই যাই কাউকে না কাউকে আমার একা করতেই হবে। আমি কি করব? হ্যাঁ, আমার নিজের পকেট থেকে এত খরচ সামলাইতে পারবো না। তোর লেখাপড়ার খরচ, সামনে তোর বিয়ার খরচ, এত কিছু আমি পোষাইতে পারবো না। আবার তাও তুমি একবার চিন্তা কইরা দেখো, বড় চাচা আমাদের জন্য কত কিছু করছে। আমি এর মধ্যে রুশো ভাইয়ের সাথে রুশো ভাইয়ের মায়ের বাসায় গিয়েছিলাম। এখন সে রাজি হয়েছে যে তার বাসায় যেন আমরা থাকি। আবার এটাও বলেছে মিলেমিশে আমরা যদি অন্য কোনো বাসা নিতে চাই তাহলে সেটাও পসিবল। চাচুকে এখন রেগুলার কেমোথেরাপিও দিতে হবে। বাসার সবাই এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা করছে। হ্যাঁ, প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা করাতে তো অনেক টাকারও প্রয়োজন। চোরাস্রোতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।